যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদার নাই, বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না, বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না। যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ, যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ, যিনি হিন্দু তিনি বাংলাদেশ, যিনি মুসলমান তিনিও বাংলাদেশ। তারা এখানে আন্দোলন করেন, সংগ্রাম করেন, তাদের সাথে মালিক পক্ষের সাথে এবং সরকারের সাথে নেগোশিয়েট করার এখানে অফিস আছে এবং লোক আছে। আমরা মনে করছি শ্রমিক ভাই বোনদের যে দাবিগুলো আছে সেগুলোর ন্যায্যতা থাকলে সেগুলো আলোচনা করে সমস্যার সমাধান করা দরকার। তবে আমরা এরকম প্রচুর এভিডেন্স দেখলাম যে এই আন্দোলনগুলোতে উস্কানি দেবার পিছনে গত সরকারে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অনেক লোক জড়িত, প্রশাসনের অনেক লোক জড়িত, যারা সিচুয়েশন ক্রিয়েট করছে, এবং মালিক পক্ষের ভিতরে যারা আওয়ামী লীগের সময়কার বেনিফিশিয়ারি তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতারা শ্রমিক সেজে ওখানে বক্তব্য দিচ্ছে, ওখানে গিয়ে তারা এই শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে যে আগুন লাগায় দেন যদি বেতন না পান, আপনাদের মেশিনপত্র সব খুলে এনে বাজারে বিক্রি করে দেন, এই ধরনের কথাবার্তা বলছে। তাই ন্যায্যতা বনাম হচ্ছে ষড়যন্ত্র, দুটোকে মাথায় রেখে যারা সরকারের দায়িত্ব পালন করছেন তারা এগুলো করবেন বলে আমরা আশা করছি। আমরা দেখলাম যে গত কয়েকদিনে এবং গত 2 সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে। নারায়ণগঞ্জে, সিরাজগঞ্জে, তারপরে রাজশাহী না কোথায়, মোমেনশাহীতে, বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে, ঢাকাতেও হয়েছে। এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন, ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে, তারা মিছিল মিটিং করেছেন। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারে, যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, এটা অন্যায়, এটা ইসলাম বিরোধী, এটা মনে করবার সুযোগ আপনাদের আছে। সমাধান কি? ওগুলো জ্বালায় দিবেন, পোড়ায় দিবেন, ভেঙে দিবেন? না, এটা সমাধান না। আপনাদের সমাধান হচ্ছে আপনারা যেটা সত্য মনে করেন, আপনারা যেটা তৌহিদ মনে করেন, আপনারা যেটা হক মনে করেন, সেটার দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন, কথা বলবেন। ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা, ধ্বংস করা, এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ, ফৌজদারি অপরাধ। অতএব কোনো দরগা, যেটার ধরেন দেওয়ানবাগীদের প্রপার্টি ধ্বংস করা, এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ। অতএব ধর্মকে এবং দেশের আইনকে দুটাকেই আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন। এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে, বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে। মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে, যার সাথে গত সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনো ভাবে জড়িত থাকতে পারে। যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদার নাই, বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না, বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না, বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না। আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে, এই ধরনের অন্যায় প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে। তাই আমরা মনে করি আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ। যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ, যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ, যিনি হিন্দু তিনি বাংলাদেশ, যিনি মুসলমান তিনিও বাংলাদেশ, যিনি খ্রিস্টান, বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ, যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ, যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ, যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ। এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার বাংলাদেশ। সেই বাংলাদেশের ভিত্তি হইতে হবে ন্যায্যতা, অধিকার, স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া আমার মর্যাদা, আমার ইনসাফের যে যে ওয়াদা ছিল এবং যেটা আমাদের সংবিধানে বলে দেয়া আছে। তাই এই বাংলাদেশটাকে তৈরি করবার জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থান, এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশকে ধারণ করবে। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাস্তবতা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি। আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এসবি মনির ছিলেন, ডিবি হারুন ছিলেন, তারা হাসিনার কাছ থেকে 25 কোটি টাকা আনছে লেনদেন করবার জন্য এই আন্দোলনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। এর বাইরেও আমরা দেখলাম যে আরো প্রচুর টাকা লেনদেন হয়েছে। স্পেশালি এসবি হারুনের সাথে আরো 3জন ডিআইজি জড়িত ছিল, যারা মিলে এই 25 কোটি টাকা লেনদেন করে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। এসবি মনিরকে ইতিমধ্যে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি পলাতক আছেন। কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগ বাটোয়ারার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন, প্রমোশনও হয়েছে।
কিসের ভিত্তিতে হয়েছে? আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লীগ সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এটাকে আমরাও বলছি যে সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাদেরকে কোনোভাবে আমরা টলারেট করব না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। আসনাদ আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সবকিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার, রাজনীতি হিসাবে। কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নেই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপরে নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা? অতএব আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের। প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবেই ছোট করবার সুযোগ নেই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4জন না 6জন সাংবাদিক শহীদ হয়েছেন। তো অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19শে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফাঁসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতা কর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়।